বাংলাদেশে মোট 10 প্রজাতির প্রাইমেট পাওয়া যায়। বেশিরভাগ প্রাইমেট এবং বন্যপ্রাণী বনে বাস করে। বনই প্রাইমেটের প্রাকৃতিক পরিবেশ। বাংলাদেশে 3টি প্রজাতির হনুমান পাওয়া যায়। এদের মধ্যে 2টি প্রজাতি বাস করে বনের মধ্যে, বাকি 1টি প্রজাতি বাস করে বনের বাইরে, এবং সেই প্রজাতিটির সাথেই আমরা বেশি পরিচিত। এই প্রজাতিটি বর্তমানে বাস করে কেবল যশোর এবং কুষ্টিয়া জেলায়। তবে বর্তমানে এদেরকে যশোর জেলার কেশবপুর ও মনিরামপুর থানায় বেশি দেখা যায়। এখানে বিরাল প্রজাতির হনুমান বাস করে। আমরা এখানে কালামুখ হনুমান বলে থাকি। এখানে মেইনলি মানুষের দ্বারা আক্রান্ত হয়ে পশু হাসপাতালে আসে। আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে থাকি। তা এখানে আক্রান্ত বলতে বোঝায় যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে পারে রাস্তা পার হওয়ার সময়, অথবা বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে, মানে বিদ্যুতের শক থেকে আপনার অ্যাক্সিডেন্ট হয়, সেগুলো আসে। হনুমান হাত ও পায়ের তালুর পাতায় ভর করে চলে। হনুমান দৌড়ে এবং লাফিয়ে ঝাঁপিয়ে চলতে অভ্যস্ত। সব হনুমানের লেজ বেশ লম্বা। হনুমানের লেজের প্রধান ব্যবহার চলার সময় ভারসাম্য রক্ষায়। সেটা হতে পারে মাটিতে বা গাছের ডালের উপর 4 পায়ে হাঁটার, অথবা এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে পড়ার সময় হালের মতো কাজ করার মাধ্যমে। হাঁটার সময় হনুমান লেজকে পিঠের উপর বাঁকিয়ে এনে চলে। গাছের ডালে বিশ্রাম নেয়া ও ঘুমানোর সময় লম্বা লেজওয়ালা হনুমান লেজটিকে ঝুলিয়ে রাখে। দৈর্ঘ্যের চেয়ে লম্বা। পুরুষ হনুমান এবং স্ত্রী হনুমানের উচ্চতা এবং ওজনে বেশ পার্থক্য লক্ষ্য করা যায়। গড়ে পুরুষের ওজন 18 থেকে 19 কেজি এবং স্ত্রীর ওজন 11 থেকে 12 কেজি। হনুমান শত্রুর উপস্থিতি টের পেলে সঙ্গে সঙ্গে চিৎকার দেয়। এই সতর্কীকরণ চিৎকারে দলের সবাই যেদিক পারে ছুটে পালাবে। ভুলেও কেউ পেছন ফিরে তাকিয়ে দেখবে না যে শত্রু আদৌ আছে কিনা, আর থাকলে শত্রুটা কে বা কোথায়। দলপতির চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে মারে দৌড়। বাকিরা দলপতিকে অনুসরণ করে। দলপতি বা দলনেত্রী শত্রুর সন্ধানে সজাগ দৃষ্টি মেলে রাখে। দেখে মনে হবে ওটা যেন হাত থেকে উঁচু হয়ে থাকা এক চিমটি মাংস। বনের ডালপালা বেষ্টিত গাছে দ্রুত বেগে চলার জন্য এটা এক অনন্য অভিযোজন। ওদের বুড়ো আঙুল অন্যদের মতো বড় হলে চলার পথে তা বাধার সৃষ্টি করত। হনুমানের দলে দলপতির চেয়ে বয়সে কম অনেক পুরুষ থাকে। কালক্রমে এদের উপর নেতৃত্ব চলে যায়। সেটা আসে দলপতির বয়ঃপ্রাপ্তি, মৃত্যু বা দুর্বল হয়ে পড়ার কারণে। দলপতি সামান্য দুর্বলতা প্রকাশ করার সাথে সাথে দলের যুবকদের মধ্যে একজন শক্তি জাহির করে নেতৃত্ব কেড়ে নেয়। হনুমান সমাজে মাঝে মাঝে কেবল পুরুষদের একটি দল পাওয়া যায়। এ দলে 3 থেকে প্রায় 10টি পর্যন্ত পুরুষ হনুমান থাকতে পারে। এমন দল অন্য যে কোনো স্বাভাবিক 1-2টি দলের কাছাকাছি বাস করে। হঠাৎ সুযোগ বুঝে এরা হামলা করে পুরুষ শাসিত কোনো দলের দলপতির উপর। তাকে বিতাড়িত করা সম্ভব হলে এবং পুরুষের মধ্য থেকে সবচেয়ে শক্তিশালীটি দলের নেতৃত্ব কেড়ে নেয়।
অনেক সময় একাকী ঘুরে বেড়ানো পুরুষ হনুমান দেখলে বুঝতে হবে এটা দলছুট। শরীরে জখমের দাগ থাকলে ধরে নিতে হবে ওটা কোনো দলপতি। আমরা অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট এবং অ্যান্টিহিস্টামিনিক ট্রিটমেন্ট করি এবং ড্রেস করি, মানে প্রয়োজনীয় ট্রিটমেন্ট দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে হনুমান তার জায়গায় ফিরে যায়, তবে তাদের একটু সমস্যাও আছে, কারণ একবার দল থেকে ছুট হইলে আবার হনুমানগুলো তাদের নিতে চায় না। এখানেও একটু তাদের প্রকৃতিগত সমস্যা রয়েছে। হনুমানের গায়ের লোম খুব লম্বা এবং নরম তুলতুলে। গরমের শুরুতে লোমের কম্বল প্রলেপ সরে যায়, গজায় নতুন হালকা লোম। জান ফাটা গরমের হাত থেকে বাঁচার জন্য হনুমান গাছের সবচেয়ে ঘন পাতাময় ডালে আশ্রয় নেয়। হনুমানের লেজ লম্বা, হাত পা এবং মুখ কালো। হনুমানের গায়ের লোমের রং ধূসর বা ধূসর হলুদ ও বাদামি। বাচ্চা হনুমানের গায়ের রং গোলাপি বা পোড়া লোহার মতন লালচে, তবে হনুমানের ভুরু সবসময়ই কালো। হনুমান দিনের বেশিরভাগ সময় কাটায় মাটিতে, বাকি সময় কাটে গাছে, দালানে বা ঘরের চালে। মাটিতে বা গাছের ডালে চলে 4 হাত পায়ে। তিরিং বিরিং করে লাফিয়ে চলতে অভ্যস্ত। এক লাফে হনুমান সমান্তরালভাবে 4 মিটার এবং উঁচু থেকে নিচুতে 12 মিটার যেতে পারে। বাংলাদেশের শতকরা 100% হনুমান নিরামিষভোজী। পারতপক্ষে জেনে শুনে কেউ আমিষ জাতীয় খাবার গ্রহণ করে না। পাতার উপর নির্ভরশীল হনুমানের পাকস্থলীতে 3টি খোপ রয়েছে, ফলে জাবর কাটা গরু ছাগলের মতো এরা অনেক খাবার পাকস্থলীতে জমা করে রাখে। ধীরে সুস্থে বসে বসে সংগৃহীত খাবার প্রক্রিয়াজাত এবং হজম করতে পারে। যশোরের হনুমানের প্রিয় খাবার হচ্ছে বট, পাকুর, অশোক, খোকসা, আম, জাম, কাঁঠালের কচি পাতা, ফুল, ফল এবং বোটা। ফসলের ক্ষেত থেকে এরা ধান ও গমের রোয়া, সব রকম ডালের লতানো গাছ, শশা, লাউ এবং কচি তুলা গাছ খেতে পছন্দ করে। মানুষের ঘরবাড়ির ভাত রুটি খেতেও হানা দেয়। পাকা কলা, আতা ফল, পেয়ারা, কুল, আম, জাম সহ মানুষ যেসব ফল খায় এরাও তা খায়।
কেশবপুরের হনুমান বর্তমানে তাদের আবাস সংকট ও খাদ্যের অভাবে মানুষের ঘরবাড়ি ও ফসলি জমিতে হানা দিচ্ছে, যার ফলে হনুমান ও মানুষের সাথে এক দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। খাদ্যের খোঁজে এরা দেশের বিভিন্ন অঞ্চলে চলে যাচ্ছে এবং মানুষের হাতে আটকা পড়ে মারা যাচ্ছে। এভাবে চলতে থাকলে এই বিরল প্রজাতির প্রাণীটিকে টিকিয়ে রাখা সম্ভব হবে না। পাট লাগালে পাট খাই ফেলে দেয়, ঝাল লাগালে ঝাল খায়, আবার মুসুরি লাগালে মুসুরি খায়, কলই লাগালে কলই খাই ফেলে দেয়। এইগুলো আপনার এলো যে কোনো জিনিস মানে লাগালে ফসলের ক্ষতি করে দেয়। মেন সমস্যা তাদের খাওয়া। পেটে যদি কিছু না থাকে তখন তো তারা এলো ফসলের পরে আক্রমণ করবে। যদি তাদের পেট ভরা থাকে তাহলে তারা কিছু করতো না আর কি। কিন্তু এখন তাদের পেট ভরা নেই। সরকার শুনছি এরকম কম বেশি এলো খাদ্য দিচ্ছে, কিন্তু আসলে যে খাদ্য যা দরকার প্রয়োজনের উপর যে দরকার তা তো দিচ্ছে না। অর্ধেক দেশে দেখা এলো আমার দরকার এখন 1 কেজি চালির ভাত, আমাদের দিয়ে এলো 1 পা চালির ভাত দেয়, তাহলে হবে? আসলে তো এটা হবে না। তখন কি হবে? তারা ওই ফসলের উপরে যাবে। সারাদিন হনুমানের প্রধান কাজ হচ্ছে খাবার খাওয়া, চলাফেরা করা বা বিশ্রাম নেয়া, ঘুমানো, গা চুলকানো এবং খেলাধুলা করা। উষালগ্নে এদের কর্মচঞ্চলতা শুরু হয়। দলপতি পুরুষ জোরে শব্দ করে বাকিদের কর্মসচেতন করে। প্রায় সবারই প্রথম প্রাত্যহিক কাজ খাবার জোগাড়ে নামা, খাবার দাবার এবং সেই সাথে ঘুরে বেড়ানো প্রায় সকাল 10টা পর্যন্ত। এরপর থেকে বিশ্রাম ও খেলাধুলা শুরু করে। দুপুরবেলা হনুমান ঘুমিয়ে পড়ে। হনুমানের প্রতিটা দলেরই প্রায় ঘুম ও বিশ্রামের জন্য একটি নির্দিষ্ট জায়গা বা গাছ আছে। সারাদিনে প্রায় 4-5 ঘন্টা ধরে দলীয় চুলকানি চলে, মানে একে অন্যের পিঠ পালাক্রমে চুলকাতে থাকে। আমাদের রামভক্ত স্যার হনুমান, এটাও আমরা ওদের মারা ধরা করিনি, মেরে ফেলিনি। খাদ্য আনে, পাউরুটি আনে, কলা আনে, বাদাম আনে, এই সমস্ত আনে, আয় করে এক জায়গায় মেলা হনুমান জোগাড় হয়। ওই তারা সেই কলা বাদাম সদাম খায়, খাইয়ে চলে যায়। তাতে তো হয় না, এবারে গাছ গাছালি পরে ঝাপাঝাপি করে ঘর দরজা লাভালাভি করে ঘর দরজাও টালির ঘর টিনের ঘর নাট বল্ট উড়ে যায়, টালির ঘরও ভেঙে যায়। এই প্রাণীটি তাদের আবাসস্থান ও খাদ্য সংকটে পড়ায় বাংলাদেশ সরকার তাদের জন্য নিয়মিত খাদ্যের সরবরাহ করে থাকে। স্থানীয় লোকজনের মতামত, এদের জন্য বরাদ্দকৃত খাদ্য সঠিকভাবে সরবরাহ করা হচ্ছে না। বাংলাদেশ সরকার এই যে হনুমানের খাদ্য খাবার দিচ্ছে, তারপরেও আমাদের এই গাছের আম হনুমানে খাই যাচ্ছে। আমরা এই কষ্ট ক্লান্তি করে এই যে আম গাছ রোপণ করেছি, আমরা এর ফল খাইতে পারি না, বুঝতে পারছেন? তা আমার কথা হচ্ছে বাংলাদেশ সরকারের কাছে বা তাদের ওই ডিপার্টমেন্টে যেসব লোক আছে তাদের কাছে, যে তারা কীরকম খাদ্য খাবার দিচ্ছে তাদের বা কীরকম পরিচালনা করতেছে, তারপরেও আমরা এই ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের এলাকার একটা গৌরব হনুমান, কিন্তু হনুমানের যে এখানে খাদ্য দেওয়া হয় বুঝলেন, সে খাদ্য তো অরিজিনাল কেশবপুরের অনেক প্রভাবশালী লোকেরা
এই হনুমানের খাদ্যকে দেয় না। যেহেতু যা দেয় তাতে হনুমান মনে করেন তাতে তাদের কিছু হয় না, না হলেও ওরা এলাকার মানুষের খুবই উৎপাত করে। তারপরেও আমরা তাদেরকে কিছু বলি না, যেহেতু আমরা যেটা বুঝি ওরা সেটা বোঝে না প্রাণী। বিশেষজ্ঞদের মতামত, এভাবে খাদ্য সরবরাহ করে এই প্রাণীটিকে বেশি দিন বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। এটা রামের হনুমান হিসেবে হিন্দুদের কাছে পরিচিত। সেই হিসেবে হিন্দুরা এই হনুমানরা অত্যাচার করলেও হিন্দুরা এদের কিছু বলে না। সরকার যদি এটাকে নিয়ন্ত্রণ করতো এবং এদের একটা অভয়ারণ্য করে দিয়ে হনুমানগুলো রাখতো এবং খাদ্য খাবার ঠিক মতো দিত, তাহলে হনুমানগুলো এরা খাওয়ার জন্য আর ছুটে বেড়াতো না, ছটফট করতো না, এবং মানুষও অত্যাচারের হাত থেকে রক্ষা পেত। দিন দিন মানুষ বাড়ছে, মানুষের জমির পরিমাণ কমছে, আর হনুমানগুলো তো তাদের ক্ষতি সাধন করবে, তারাও তাদের ফসল রক্ষা করার চেষ্টা করবে। সুতরাং এইভাবে একটা প্রজাতিকে রক্ষা করা, দিনের পর দিন রক্ষা করা খুবই কষ্টসাধ্য। তবে তাদের জন্য একটা মাল্টি প্ল্যান বা একটা পরিকল্পনা তৈরি করে, তাদের জন্য একটা অভয়াশ্রম তৈরি করে, তাদের জন্য যেসব ফল গাছ বা ফল যা তাদের প্রিয় সেসব গাছ লাগিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করে তাদেরকে সংরক্ষণ করা যায়। আমাদের দেশের এই বিরল প্রজাতির প্রাণীটিকে বাঁচিয়ে রাখতে হলে প্রয়োজন তাদের জন্য একটি নির্দিষ্ট অভয়ারণ্য।